বাজেট এক কথায় বলতে গেলে একই রকম, মানে অন্যান্য বছরের মতোই একই রকম বাজেট। গতানুগতিক বাজেট। বাজেট বর্তমান সময়ের যে অর্থনৈতিক সংকটগুলো চলছে, বর্তমান সময়ের যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো চলছে, সেইগুলো মোকাবেলার জন্য কিন্তু গতানুগতিক বাজেট না। আমরা আশা করেছিলাম একটা সাহসী, বাস্তবসম্মত এবং নতুন বাজেট, যেখানে কিছু সাহসী পদক্ষেপ থাকবে এবং যেগুলো কিন্তু যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে অ্যাড্রেস করার জন্য। অবশ্যই একটা বাজেটের মাধ্যমে কোনো সরকার, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে সম্পদ সীমিত, সেখানে সব সমস্যার সমাধান করা যাবে না। কিন্তু কিছু প্রাধিকার এখানে রয়েছে। এক নম্বর প্রাধিকার হচ্ছে যে মূল্যস্ফীতির চাপ কমানো এবং দরিদ্র মানুষকে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তাদেরকে একটা স্বস্তি দেওয়া। তো সেই ব্যাপারে বাজেট কি করেছে, বাজেটে কি রয়েছে সেটা যদি আমরা দেখি, এখানে বাজেটে ধরেন থাকে কি যে করের মাধ্যমে একটা একটা পদক্ষেপ নেওয়া যায়, সরাসরি সহযোগিতার মাধ্যমে পদক্ষেপ নেওয়া যায়। কর ব্যবস্থাপনার মধ্যে আমরা যদি দেখি, তারা করের যে, যদিও করমুক্ত সীমার আয়ের সীমা বাড়ানো হয়নি, কিন্তু যে করের যে ধাপ এবং হার, এখানে একটা বিন্যাসটা একটা বড় করেছেন। যেমন করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা, এটার বাইরে পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, তার পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%, তার পরবর্তী 5 লাখ টাকার উপরে 15%, তার পরবর্তী 5 লাখ টাকা 20%, এইভাবে গেছে। যে ধাপগুলি আসছে, যে 20 লাখ টাকা গেলে সেটা 25% হারে দিতে হবে, কিন্তু তা এখন এর পরবর্তী যে অর্থটা, সেটার উপরে 30% কর আরোপ করা হয়েছে, যেটা কিনা ভালো, আমরাও বলছিলাম। কারণ কোভিড এর আগে কিন্তু ওই সর্বোচ্চ কর হার কিন্তু 30% ছিল, এখন সেটাকে কমিয়ে সর্বোচ্চ কর হার 25% করা হয়েছিল। সুতরাং এই দিক থেকে আমরা মনে করি এটা একটা আম, বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আবার দেখেন যে কালো টাকা সাদা করার জন্য, কিংবা প্রদূষিত টাকা সাদা করার জন্য 15% ফ্ল্যাট রেটে তারা এটাকে দিয়েছে, একটা সুবিধা দিয়েছে। আমরা সবসময় বলে এসেছি যে যারা নিয়মিত কর দিচ্ছে তারা দিবে 30% হারে, কালো টাকা প্লাস অপ্রদূষিত এইগুলোর জন্য 15%, একেবারে অর্ধেক, তারা এই সুবিধাটা পেয়ে যাবে। এটা তো একেবারে নৈতিকভাবে সঠিক না, এটা একটা অন্যায্য পদক্ষেপ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই সুবিধাগুলি কিন্তু সবসময়ই রয়েছে, কিন্তু তারপরেও কত টাকা আসলে কর জালের মধ্যে আসে। যদি অতই আসতো তাহলে তো আমাদের কর জিডিপি হার এত কম থাকতো না। আরেকটা বিষয়, যে মূল্যস্ফীতির কথা যখন বলছি, যে স্বস্তি দেওয়ার জন্য আর কি আছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে বিভিন্ন ধরনের বরাদ্দ, এটা একটা প্রত্যক্ষ সহযোগিতার একটা উপায়। তো সেইখানে আমরা দেখি যে প্রতিবার একটু একটু বাড়ানো হয়, এবারও খুব একটা মার্জিনাল, একটা যৎ সামান্য বাড়ানো হয়েছে। আপনার টোটাল যদি বাজেটের অংশ হিসাবে এটা 17.1%, গতবার ছিল 17%। এবং জিডিপির অংশ হিসাবে যদি দেখি, যে গতবার 2.4% ছিল, এবার 2.43%। কিন্তু এখানে একটা একটা চালাকি রয়েছে। চালাকিটা কিরকম? সেখানে আপনার সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারের যে পেনশন, সে পেনশনের টাকাটা থাকবে এখানে অন্তর্ভুক্ত। সঞ্চয়পত্রের সুদ বাবদ যে আয় সেটা থাকবে। কৃষি খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে, সেটা এই সামাজিক নিরাপত্তার বেষ্টনীর মধ্যে। মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, সেটার অর্থটা এখানে। সব মিলিয়ে একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। কিন্তু এগুলোকে যদি বাদ দিই, 3টা আইটেমকে বাদ দিয়ে হিসাব করেছি, যেমন পেনশনের টাকাটা, সেভিং সার্টিফিকেটের টাকা এবং কৃষির যে ভর্তুকি, সেটা বাদ দিলে আসলে কিন্তু এই বাজেটের 9.2% সামাজিক নিরাপত্তা খাতে, 17.1 থেকে 9.2%। আর জিডিপির হিসাবে 2.43% থেকে ওটা বাদ দিলে 1.32% এসে পৌঁছায়, মানে প্রায় দেখেন অর্ধেক। তো এই যে একটা সবকিছু মিলিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটা তো আসলে ঠিক না। আমি তো নিজের সাথে নিজেই প্রতারণা করছি। এই যে 6.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা করা হয়েছে, এখন 9%-এর উপরে, প্রায় 10%, 9.8%। সেখান থেকে 6.5%
মূল্যস্ফীতি কমানোর জন্য যে পদক্ষেপগুলি দরকার সেগুলো তো এখানে নাই। এবং আমরা গত 24 মাস থেকেই কিন্তু এই মূল্যস্ফীতির হার 9%-এর উপরে দেখছি। তো কোনো কাজই কিন্তু কোনো পদক্ষেপই কাজই দেয় নাই। এবং একটা বিষয় বলতে পারেন যে সঠিক পদক্ষেপ তো নেওয়া হয়নি। অনেক দেরিতে এখন যেমন সুদের হার বাড়ানোর মতো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছে। এটা কাজ করতেও কিছু সময় লাগবে। তবে তার চাইতেও বড় বিষয় হচ্ছে যে শুধুমাত্র এককভাবে তো সংকোচনমূলক মুদ্রানীতি মূল্যস্ফীতি কমাতে কাজ করবে না। এটার পাশাপাশি আপনার সংকোচনমূলক রাজস্ব নীতি দরকার। আমি যদি সরকারি ব্যয় ইত্যাদি বাড়াতে থাকি, সেইখানে আবার অন্যদিকে সংকুচনমূলক মুদ্রানীতি করি, তো দুটোর সাথে তো একটা পরস্পর বিরোধী একটা আমরা নীতিমালা করছি। তো সেখানে কাজ করবে না। এবং তৃতীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা। বাজারে যে এই যে দৌরাত্ম্য থাকে, যারা আমদানিকারক গুটি কয়েক প্লেয়ার তো খুব কম থাকে, তাদের যে সিন্ডিকেশন থাকে, সেগুলার কাজকর্ম তো তদারকি করার জন্য কিংবা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো কোনো আমরা উম, উদ্যোগ দেখিনি। এবং চতুর্থ আরেকটি বিষয় হচ্ছে যে অনেক পণ্য যেগুলো আমদানি করা হয় সেখানে অনেক সময় ট্যারিফ থাকে, শুল্ক থাকে, এবং হ্যাঁ, উচ্চ শুল্কের কারণে আমদানিকারকরা বলেন যে সেটা তো বিক্রিও করতে হবে বেশি দামে। তো সেইখানে একটা পদক্ষেপ এই বাজেটে দেখলাম যে অনেকগুলো পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে, প্রস্তাবনা আছে। সেটা খুব ভালো কথা, কিন্তু এগেইন বাজার ব্যবস্থাপনা দেখা যায় যে শুল্ক কমানোর পরে পণ্যের দামটা কমছে না, বাজারে কিন্তু এই কারসাজি চলতেই থাকে। সুতরাং এই সবগুলো কার্যক্রম যদি একসাথে না হয়, তাহলে আপনার মূল্যস্ফীতি কমানো যাবে না। সেটা সম্ভব হতো যদি আপনার সাহসী এবং বৈপ্লবিক একটা পদক্ষেপ নেওয়া হতো। সেগুলো তো আমরা এই বাজেটে দেখিনি।